ছোট্ট গোলু খিদায় অসহ্য হয়ে খাবার খুঁজতে লাগলো, কিন্তু এইবার ও নিরাশাই হলো। বেচারা কিছুক্ষণ ভাবলো আর সব বোতলগুলোকে সরিয়ে সরিয়ে দেখলো। কিছু চাল, ডাল আর গমের দানা আশেপাশে পড়ে থাকা দেখতে পেল। ও সেগুলো উঠিয়ে নিল। একটা বাসনে ওগুলোকে ধুয়ে তারপরে জল দিয়ে ওতে হলুদ লবণ দিয়ে উনুনে রেখে দিল। এখন তো কিছু লাল টমেটো খুঁজতে হবে, না হলে এইটুকু খাবার দিয়ে পেটের খিদা মিটবে না। মান্নু কাকুর খেতিতে বড় বড় টমেটো আছে। কিছুক্ষণ পরে গোলুর হাতে মান্নু কাকুর ক্ষেতের কিছু টমেটো এসে পড়েছিল। খুব খিদে পেয়েছে, 2-4টা টমেটো পেটে দিয়ে দিই, তারপর এগোবনে। গোলু টমেটো খাচ্ছিলই কি তখনই মান্নু কাকু এসে ওর হাত ধরে ফেলল। কি রে গোলু, চুরি করার জন্যে আমার ক্ষেতেই পেয়েছিলি? এতগুলো টমেটো পেড়ে ফেলেছিস? আজকের পর যদি আমি তোকে আমার ক্ষেতের আশেপাশেও দেখতে পাই, দেখে নিস মেরে মেরে তোর মাথা ন্যাড়া করে দেব। কাকু খুব খিদে পেয়েছিল, তাই তো টমেটো খেলাম। আমি চোর না। অন্যের জিনিস না জিজ্ঞাসা করে নেওয়াটা চুরি বলে না তো কি ধর্মের কাজ বলে? তোর থেকে তো ভিখারিরাও ভালো, যারা চুরি না করে চেয়ে খায়। বাকি টমেটোগুলো রেখে দে আর পালিয়ে যা এখান থেকে। আমি তোর চেহারা দেখতে চাই না। গোলু অপমানিত হয়ে চুপচাপ ওখান থেকে চলে গেল। ও নিজেকে আজ খুব ছোট বলে অনুভব করছিল। পেটের খিদার জন্যে এত অপমানিত হতে হবে, ও এটা ভাবেওনি। ও কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। কি করব, কোথায় যাব? কোনো কাজও পাই না। ছোটবেলা থেকেই তো ধিক্কার আর লোকের গালি খাচ্ছি। কোনো আত্মীয় স্বজনও আমার সাহায্য করতে আসে না। এই জীবনের থেকে তো এটাই ভালো হতো কি আমিও বাবা মার সঙ্গেই মরে যেতাম। এই লাঞ্ছনা ভরা জীবনের থেকে তো মৃত্যু অনেক ভালো। গোলু বাড়ি পৌঁছলো আর ও উনুনের থেকে পুড়ে যাওয়ার গন্ধ পেল। আরে বাপ রে, যা ছিল সেটাও গেল। অল্প কিছু দানা যাও বেঁচে ছিল সেটাও খাওয়ার যোগ্য থাকলো না। বাপ রে, সব কিছু পুড়ে গেল। নামিয়ে দেখি কিছু তো বেঁচে আছে বোধহয়। আরে হ্যাঁ, উপরের অল্প কিছু দানা বেঁচে গেছে। আমার ভুলের জন্যই তো সব হলো। খিদার যন্ত্রণায় বেচারা গোলু ওই পোড়া খাবার খাওয়ার জন্যই বাধ্য হলো। ও ওই পুড়ে যাওয়া খাবারগুলোকেই কোনো মতে খেয়ে গেল। মুখটা তেতো হয়ে গেল, কিন্তু পেটটা অল্প শান্তি পেল। জীবনটাও খুব তিতকুট, কিন্তু তার সম্মুখীন তো হতেই হবে। আমি এই তেতো আর সংঘর্ষের সামনা নিশ্চয় করব, কিন্তু চুরি করব না। ভুল কাজ কখনো করব না। আমিও দেখে নেব জীবন কত পরীক্ষা নেয়। আজকে ওর বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল। কিছুক্ষণ বসে ও কিছু ভাবল। তারপর পেটের খিদা ওকে বসতে দিল না। ও নিজের কুঁড়েঘর থেকে বাইরে বেরোলো, জঙ্গলের দিকে এগিয়ে গেল। ও কোথায় যাবে এটা ও জানতো না, তাও ও হাঁটতেই থাকলো। অনেক দূর হাঁটতে হাঁটতে ও একটা থোকাওয়ালা ফলের গাছ দেখতে পেল। ওর পা থেমে গেল। ভগবানের ধন্যবাদ, এটা জঙ্গল, এখানকার ফলের স্বাদ তো আমি টেস্ট করতেই পারি। এটা কোনো চুরি করা হবে না। আরে এটা তো লিচু গাছ। বাস, তারপর আর কি ছিল? গোলু লিচুর থোকা পেরে নিল। কতটা লিচু ছিল ও না গুনেই সেগুলো খেতে লাগলো। রসালো লিচুর মজা পেল। খুব মিষ্টি খেতে। কেউ সত্যিই বলেছে সবুরের ফল না মিষ্টি হয়। বোধহয় সেও অনেকক্ষণ পরে লিচুর মতন ফল খেয়েছিল। গোলুর এটা বলার সঙ্গে সঙ্গেই লিচির গাছ থেকে আওয়াজ বেরোলো, আমার বন্ধু, পরিশ্রম আর সাহসের ফলও মিষ্টি হয়। আরে বাহ, তুমি তো কথাও বলতে পারো। আমি এটা বুঝতে পারছি না কি কোন কাজে পরিশ্রম করব, কি করব কি করব না। যেখানে ইচ্ছা সেখানেই পরিশ্রম করতে পারো। যদি পাকা নিশ্চয় করেছো আর সাহস আছে, তাহলে সমস্ত অসুবিধা সহজ হয়ে যায়। আমি জানি তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছো। সেই কষ্টগুলোই তোমাকে মজবুত করে তুলেছে। এখন তোমাকে মজবুত পায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। চেষ্টা করে দেখো, সফলতা নিশ্চয়ই পাবে। আশেপাশে চোখ ঘোরাও, রাস্তা নিজে নিজেই পেয়ে যাবে। গোলুর পেট ভরে গিয়েছিল। ওর ওপর লিচুর কথা গভীর প্রভাব ফেলল। ও আশেপাশে চোখ ঘোরালো। এই জায়গাটা তো খুব সুন্দর।
খুব সুন্দর লিচু গাছও আছে, কাছেই নদীও বইছে, সামনে খালি জমিও আছে। শাক সবজির খেতি হতে পারে, বাস একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাতে হবে। জমিটাকে ঠিক করে খেতি করতে হবে। এখন বাড়ি যাই, আর জিনিসপত্র নিয়ে একদিন বা দুদিনের মধ্যেই এখানেই বসবাস করব। বন্ধু, একদম ঠিক রাস্তা ধরেছ, তুমি তোমার গন্তব্যও পেয়ে গেছো। গোলু নিজের দুঃখ ভুলে গেল, ওর জীবনে নতুন যোজনা জন্ম নিতে লাগলো। ও বাড়ি গেল আর ও নিজের মনে নতুন আশিয়ানা বানানোর পুরো প্ল্যান করে ফেলল। দুদিন পর ও নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে গেল। ও একটা খচ্চরের ওপর বাড়ির সমস্ত জিনিস বেঁধে দিয়েছিল। আজকে ওই রাস্তাটাই ওর খুব ভালো লাগছিল। যখন রাস্তা উদ্দেশ্যে অনেক সুন্দর হয়ে যায়, তখন সফরের মজাই অন্যরকম হয়। ওর মনে নতুন উৎসাহ জন্ম নিয়েছিল। ও হাঁটতে হাঁটতে নিজের গন্তব্যে পৌঁছে গেল। ও নিজের জিনিসপত্র নামালো আর আশেপাশে দৃষ্টি ঘোরালো। তো ও অবাক হয়ে গেল। ও আগে যেখানে লিচুর ফল খেয়েছিল, আশেপাশে অনেক লিচুর ছোট ছোট গাছ উঠে গিয়েছিল। আরে, এত তাড়াতাড়ি লিচুর গুটি থেকে গাছ বেরিয়ে গেছে আর বড়ও হয়ে গেছে। এটা কেমন লীলা মুরলীধরের! 1 2 3 4, আরে পুরো 15টা গাছ আছে। হ্যাঁ, এখন আমাকেও কিছু করতে হবে। সাহস থাকলেই ভগবানও সাহায্য করে। এখন আমি এই সব গাছগুলোকে ঠিক জায়গায় লাগিয়ে দেব। একে অপরের মাঝখানে যখন একটু দূরত্ব থাকবে, তখন এটা আরো ভালো করে বড় হবে আর অনেক ফলও দেবে। গোলু খুব পরিশ্রম করে লিচুর সব গাছগুলোকে আলাদা আলাদা জায়গায় লাগিয়ে দিল। ও থাকার জন্যে একটা ছোট্ট কুঁড়ে ঘরও বানিয়ে ফেলল। তারপর ও যখন ফিরে তাকালো, তো বড় লিচুর গাছটা অনেক ফল দিয়ে ভরে গিয়েছিল। আদরের বন্ধু, তুমি পরিশ্রম করেছো, তো ফল তো নিশ্চয়ই পাবে। আমি মাটিটাকে ঠিক করে ক্ষেতের উপযোগী করতে চাই, চারিদিকে সিঞ্চনের ব্যবস্থা করতে চাই, কিন্তু আমার কাছে জিনিসপত্র নেই, কোদাল খুরপিও নেই। বন্ধু, আমার ফল কবে কাজে লাগবে? এটাই তোমার জন্য রাস্তা বানাবে, বুঝলে? বুঝে গেছি বন্ধু, সব বুঝে গেছি। যার মাথার ওপর তোমার মতন বন্ধুর হাত আছে, তার সব কঠিন রাস্তা সহজ হয়ে যাবে। গোলু অনেকগুলো লিচুর ফল পারল আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। খুব ভালো লিচু হওয়ার জন্যে দামও খুব ভালো পেল। গোলু ভালো জিনিসপত্র কিনলো আর কিছু বাড়ির জন্যে জিনিসপত্রও কিনলো, আর খচ্চরের ওপরে বেঁধে দিয়ে নিজের বাসস্থানের কাছে এসে পড়ল। গোলু আশেপাশের জমিটাকে ক্ষেতের উপযোগী বানানো আরম্ভ করে দিল, আর অন্যদিকে লিচুর ছোট ছোট গাছ বড় হতে লাগলো। সেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। সেই দিনটাও এসে পড়ল যখন সব লিচু গাছগুলো অনেক ফল দিয়ে ভরে গেল। অন্যদিকে গোলু শাক সবজি আর ধানের চাষও করল। ও ব্যবসায় ভালো লাভ পেল, আর ওর টাকা পয়সার অবস্থাও শুধরে গেল। ও একটা শেরু নামের কুকুরও রেখেছিল। একদিন খুব জোরে বৃষ্টি হলো, চারিদিকে জলই জল হয়ে গেল। কাছের নদীটাতেই বন্যা হয়ে গেল, আর বন্যার জল গোলুর বাড়ি অবধি এসে পড়ল। শেরু চিৎকার করতে লাগলো। গোলু বাড়ির থেকে বাইরে এসে পড়ল। আরে বাপরে, এত জল! সব কিছু ডুবে গেল। চলো শেরু, এখান থেকে বের হওয়াটাই ভালো। গোলু নিজের খচ্চর আর শেরুর সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেল। লিচুর গাছ কাছেই একটা উঁচু বাড়ি বানিয়ে দিল। গোলু, সবার সঙ্গে এই বাড়িটাতে বিশ্রাম করো। প্রকৃতির কোপের থেকে ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। পরদিন যখন গোলু দেখলো, তো ওর কুঁড়ে ঘরটা জলে ভেসে গিয়েছিল। সেখানে আর কিচ্ছু শেষ ছিল না, সব ফসল নষ্ট হয়ে গিয়েছিল। হে ভগবান, এটা কি হলো? সব কিছু নষ্ট হয়ে গেল। সব পরিশ্রমের ওপর জল ঢালা হয়ে গেল। সব বাঁচিয়ে রাখা ধনও ভেসে গেল। বোধহয় এর জন্যই লোকেরা এখানে এসে থাকে না। এখন সব কিছু কেমন করে ঠিক হবে? গোলু লিচুর গাছের দিকে আশা ভরা দৃষ্টি দিয়ে দেখল। সেখান থেকে আলো বেরোলো। পরক্ষণেই গোলুর জন্যে একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল। শেরুকে আশেপাশে দেখা যাচ্ছিল না। শেরু, কোথায় চলে গেলে? এখন তো বাড়িও তৈরি হয়ে গেল। তখনই গোলু শেরুকে মুখে করে একটা পুটুলি ধরে আসতে দেখল। গোলু দৌড়ে গিয়ে ওই পুটুলিটা নিয়ে নিল।
ওর বাঁচানো সমস্ত ধন ওই পুটুলিটাতেই তো ছিল। বাহ আমার শেরু, তুমি তো চমৎকার করে দিলে, আবার মালামাল করে দিলে। আমার বন্ধু গোলু, চারিদিকে দৃষ্টি ঘোরাও আর লিচুর ফলগুলোকে বাজারে পৌঁছে দাও। বড় বড় ব্যাপারীরা তোমার রাস্তা দেখছে। গোলু দেখলো সামনে ব্যাপারীরা গাড়ি নিয়ে লিচু নেওয়ার জন্যে আর পয়সা দেওয়ার জন্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধু, কষ্ট তো আসবেই, কিন্তু তার মাঝের থেকেও রাস্তা বের হয়ে যায়। তোমার কঠিন পরিশ্রমই তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। গোলু দৌড়ে গেল আর লিচু গাছটাকে জড়িয়ে ধরল। অনেক বছর আগে একটা ছোট গ্রামে একটা 16 বছরের মেয়ে ছিল পূজা। পূজার পরিবার অনেক গরিব ছিল। পূজা নিজের মা, বাবা আর ছোট ভাইয়ের সাথে মিলেমিশে থাকত। পূজার বাবার একটা দর্জির দোকান ছিল। উনি খুব সুন্দর কাপড় বানাতেন, কিন্তু ওনার শিল্পের গ্রামে কোনো সম্মান ছিল না। তুমি দিন রাত পরিশ্রম করো, তাও টেনে টুনে কয়টা টাকাই ঘরে শুধু আসে। এরকম ভাবে কিভাবে চলবে? আরে পয়সা নেই তো কি হলো, আমার গ্রাহকরা আমার বানানো কাপড় দেখে আর খুশি হয়, এইটাই আমার জন্য অনেক। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলছো। তোমার মতো কাপড় কেউ বানাতে পারে না। যেমন বাবা তেমন মেয়ে। মা নিজের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, আর এরকম ভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ গ্রামের মহলের সৈন্য ঢাক বাজাতে বাজাতে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে আসে। শোনো শোনো শোনো, দুদিন পরে একটা মহলে ভোজ আয়োজন হচ্ছে। আমাদের রাজার রাজকুমার পরশুদিন 18 বছরের হয়ে যাবে। মহারাজ আর মহারানী এই বিশেষ সময় রাজ্যের প্রত্যেকটা লোকের জন্যে উৎসব আয়োজন করেছে। সব লোকেরা মহলের ভেতরে যাওয়ার অনুমতি পাবে। ভালো ভালো খাবার হবে আর সবাই ভালো ভালো তামাশা দেখতে পারবে। গ্রামের সব লোকেরা এই খবর শুনে খুশিতে নাচতে থাকে। আরে বাহ, মহলে উৎসব, আমি তো অনেকগুলো মিষ্টি খাবো। মিষ্টি? আমি তো ভাতও খাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও। আমার মা আমার জন্য একটা ভালো শেরওয়ানিও নিয়ে এসেছে, আমি সেটাই পরে উৎসবে যাব। বাকি বাচ্চারা আর বড়রা একদিকে যেমন খুশিতে নিজের কাপড়ের চর্চা করছিল, অন্যদিকে পূজা চুপচাপ দাঁড়িয়েছিল। আরে পূজা, তুমি তো কিছুই বলছো না। আমি কি বলবো? যা খুশি, তুমি উৎসবে কি পরবে? আমি পূজা যখন সব বাচ্চাদের হাসতে দেখল, তখন ওর মন খুব খারাপ হয়ে গেল আর বাড়ি ফিরে এলো। মা, বাবা, আমার তোমাদের কিছু বলার আছে। বলো পূজা মা, কি ব্যাপার? আমি কাল উৎসবে যাব না। কি? কিন্তু কিসের জন্য পূজা? কিচ্ছু না, শুধু আমার ভালো লাগছে না। এরকম বলে পূজা নিজের ঘরে চলে যায়। আরে এই মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? মনে হয় ওর পুরনো কাপড়ের জন্য হয়তো লজ্জা লাগছে। সারা রাত কেঁদে পূজা তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হওয়ার পর পূজা বাড়ি থেকে বেরিয়ে পাশের বাগানে বসেছিল। এই বাগানেই আমি একমাত্র শান্তি পাই। এখানকার গাছ পাখিরা আমার খেললি করে না। এরাই আমার সব থেকে ভালো বন্ধু। কিছুক্ষণ গাছ পাখিদের সাথে খেলা করার পর পূজার ঘুম পেয়ে যায় আর ওখানে গাছের নিচে ঘুমিয়ে পড়ে। আরে, আমি এখন রাজমহলের উৎসবে কিভাবে যাব? আমার কাছে তো ভালো কাপড়ও নেই। পূজাকে ঘুমের মধ্যেই কথা বলতে শুনে আমের গাছ ওকে ডাক দেয়। পূজা মা, মন খারাপ করো না, আমি তোমায় সাহায্য করব। কে কে এখানে? আমি মা, আমের গাছ, একটু উপরে দেখো।
কথা বলতে পারো? হ্যাঁ পূজা, গাছপালা, পশু, জীবজন্তু সবাই কথা বলতে পারে, কিন্তু আমাদের কথা তারাই শুনতে পারবে যাদের মন পরিষ্কার। কিন্তু মা, এই বাগানে একটা পরী থাকতো। সে আমাদের একটা বর দিয়েছিল যে আমরা একে অপরের সঙ্গে মানুষের ভাষাতে কথা বলতে পারবো। আর আমি তোমার কথা শুনে ফেলেছি। তুমি যদি চাও আমি তোমার সাহায্য করতে পারি মা। তুমি কিন্তু কিভাবে? শুধু আমি না, আমার সঙ্গে সঙ্গে বাকি পশু পাখিরা এবং গাছপালারাও তোমার সাহায্য করবে, কারণ তুমি আমাদের সকলকে নিজের বন্ধু ভাবো। ও সত্যি? কিন্তু তুমি কিভাবে আমার সাহায্য করবে? কাল মহলের রাজকুমারের জন্মদিনের উৎসব। গ্রামের সব বাচ্চারা ওখানে গিয়ে খুব আনন্দ করবে, কিন্তু আমার কাছে পরার মতো একটাও ভালো কাপড় নেই। তো তুমি কিভাবে আমার সাহায্য করবে? এরকম বলতে বলতে পূজা কেঁদে ফেলে। তখনই পাশে থাকা গোলাপ ফুলের গাছ ওকে ডেকে বলে, পূজা, কাঁদছো কেন? আমরা আছি তো, আশেপাশে একটু চোখ বুলিয়ে তো দেখো। পূজা নিজের আশেপাশে দেখল তো পুরো বাগানটা নানা রকম গাছপাতায় ভরা ছিল। তুমি আমাদের গাছপালার এবং পশু পাখিদের পালক আর পাপড়ি নিয়ে ঘরে যাও, আর বাবাকে বলো এই সবগুলো জিনিস দিয়ে তোমার জন্য একটা সুন্দর ড্রেস বানাক। সত্যি? তুমি আমার জন্য এত কিছু করবে? তোমাদের এতে কষ্ট হবে না? মা, তুমি যদি একটু ভালোবাসা দিয়ে ভাঙো তাহলে কিচ্ছু হবে না। আসলে একটা বন্ধুই বন্ধুকে সাহায্য করে। ঠিক আছে। পূজা তারপর আস্তে আস্তে সব গাছপাতা থেকে কিছু পাতা ছিঁড়ল। তারপর একটা সুন্দর ময়ূর ওকে নিজের পাখনাটাও দিল। পূজা এসব নিয়ে নিজের বাবার কাছে গেল। বাবা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এইসব কি মা? এইসব আমি পাশের বাগান থেকে এনেছি। এই সব দিয়ে তুমি কি আমার জন্য একটা ড্রেস বানাতে পারবে? ড্রেস? কিন্তু যদি তুমি আমার জন্য একটা সুন্দর ড্রেস বানিয়ে দাও তাহলে আমিও রাজকুমারের জন্মদিনে যেতে পারবো। পূজার কথা শুনে ওর বাবা এদিক ওদিক দেখতে লাগলো। পূজা মা, আমি কথা তো দিতে পারছি না, কিন্তু হ্যাঁ, চেষ্টা আমি নিশ্চয় করব। তারপর পুরনো কাপড়ের কিছু ছোট ছোট টুকরো ওঠালো আর কাজে লেগে গেল। পূজার বাবা ওর জন্য একটা অসাধারণ ড্রেস বানালো, যেটা দেখে পূজা ভীষণ খুশি হয়ে গেল। বাহ বাবা, এটা তো দারুণ হয়েছে। আমি এটা আমার বন্ধুদের দেখিয়ে আসি। পূজা নিজের নতুন ড্রেসটা পরলো আর বাগানের সব বন্ধুদের ধন্যবাদ জানালো। আর পরের দিন ও সেই নতুন ড্রেস পরে মহলের দিকে এগিয়ে গেল। আরে বাহ চিন্টু, তুই তো বেশ সুন্দর দেখতে লাগছিস রে। তোমার ওই নতুন জামাটা খুব ভালো হয়েছে বাবলু। পূজাকে নানা রঙের চকচকে কাপড় পরে মহলে আসতে দেখে সব ছেলে আর মেয়েরা অবাক হয়ে যায়। পূজা নতুন ড্রেসে কোনো রাজকুমারীর থেকে কম লাগছিল না। কিছুক্ষণ পর যখন মহারাজ আর মহারানী মহলের বাইরে এলো, তারা বলল, আপনাদের সকলকে আমার ধন্যবাদ। আপনারা সকলে এখানে এসেছেন, আমি খুবই খুশি হলাম। আজ আমার ছেলের জন্মদিন। আজ আমি এখানে সব থেকে সুন্দর যে দেখতে লাগবে তাকে নিজের হাতে পুরস্কার দেব। সব ছেলে আর মেয়ে একটা লাইনে দাঁড়িয়ে গেল। তারপর মহারাজ আর মহারানী এক এক করে সবার কাছে গেল। আরে বাহ, তোমার ড্রেসটা তো বেশ সুন্দর দেখতে লাগছে। কে তুমি? আর এত সুন্দর ড্রেসটা কোথায় থেকে এনেছো? আমি পূজা, গ্রামের দর্জির মেয়ে। এই ড্রেসটা বাবা নিজের হাতে আমার জন্য বানিয়েছে। এখানে আসো মা, তুমি আমাদের সাথে এখানে বসো। তোমার বাবা তোমার জন্য অসাধারণ ড্রেস বানিয়েছে। ধন্যবাদ মহারানী,
কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি এখানে আমার সব বন্ধুদের সাথেই বসতে চাই, না হলে ওদের খারাপ লাগবে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আর তোমার মনটাও পরিষ্কার। তোমার সরল স্বভাব দেখে আমি খুব খুশি হয়েছি আর তোমাকে পুরস্কার দিতে চাই। পূজার কথা শুনে সব বাচ্চাদের লজ্জা লাগলো আর তারা সবাই পূজার কাছে ক্ষমা চাইলো। তো বন্ধুরা, এইভাবে আমরা দেখতে পেলাম যে যদি কারোর মন খুব সুন্দর হয় তাহলে তার সুন্দরতা হাজার চেষ্টার পরেও লুকানো যায় না। এক গ্রামে ভোলি আর ভরি নামের দুজন ফল বিক্রেতা থাকত। দুজনে সব সময় একসাথে থাকত আর পরস্পরের সাহায্য করত। চলো চলো তাড়াতাড়ি করো, ফল বিক্রি করতে যাবে না? হ্যাঁ হ্যাঁ আসছি। ভুরি, আজকে দেরি করে দিলি, বাজারে ফল বিক্রি করবি না? আরে বিক্রি করার আছে। আজকে কত বছর পর আমার মামা আমার বাড়িতে এসেছে। উনি আমাকে কিছুদিনের জন্য নিজের সাথে নিয়ে যেতে চাইছেন, কিন্তু কিন্তু কি ভুরি, তুমি কত বছর ধরে এই ফল বিক্রি করছো? কিছুদিন নিজের মামার সাথে বাইরে বেরিয়ে এসো, একটু ঘুরে নাও, তারপর বাকি জীবন ফল বিক্রিই তো করার আছে। যেতে তো চাই, কিন্তু মামা আজকেই যেতে বলছে, আর আজকেই বেরিয়ে গেলে আমার ফল কে বিক্রি করবে? আমার অনেক ক্ষতি হয়ে যাবে। শুধু এইটুকু কথা? তবে আগে বললে না কেন? আমি এক কাজ করি, আমি নিজের ফলের সাথে সাথে তোমার ফলও বিক্রি করে দেব, আর যখন সব ফল বিক্রি হয়ে যাবে তখন আমি তোমার ঝুড়ি তোমার ঘরে রেখে দেব। এইভাবে তোমার ফলও নষ্ট হবে না আর তুমিও নিশ্চিন্তে তোমার মামার সাথে যেতে পারবে। সত্যি বলি, তুমি আমার সত্যিকারের বন্ধু। এই নাও ফলের ঝুড়ি, চেষ্টা করবে যে এগুলো ভালো দামে বিক্রি হতে পারে। যত হলেও আমাকে ফিরে এসে নিজের ঘরের ভাড়া ভরার আছে। ভুরি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালো দাম পাইয়ে দেব। ভোলির কথা শুনে ভুরি খুশি খুশি নিজের মামার সাথে ঘুরতে বেরিয়ে যায়। ভুরির যাবার পরে ভোলি নিজের প্রতিবেশী রুকুর সাথে ফল বিক্রি করার জন্য চলে যায়। রুকি অনেক চতুর ছিল, ও কখনো কারোর ভালো হোক সেটা চাইতো না, কিন্তু প্রতিবেশী হবার কারণে ভোলি সেটা উপেক্ষা করতে পারত না। কিছুক্ষণ হাঁটার পর, আরে ভোলি, চলো আমি তোমার সাহায্য করি। তুমি তোমার ফল বিক্রি করার জন্য পরিশ্রম করো, বুড়ির ফলের ঝুড়ি আমাকে দিয়ে দাও। না না রুকু, না না, বুড়ির ঝুড়ির দায়িত্ব আমার, আমি সেটা ভালো দামে বিক্রি করব। তুমি কত সরল। কেন? এইখানে দেখো, তুমি দুটো ফলের ঝুড়িকে এত কড়া রোদ্দুরে বিক্রি করতে বেরিয়েছো, আর ওইদিকে তোমার বন্ধু বুড়ি মজা করছে হবে। এমন বলো না রুকু, বুড়ি অনেক গরিব। কত বছর পর আজকে ওর মামা ওকে নিজের সাথে বেড়াতে নিয়ে গেছে। বলি, তুমি সত্যিকারের বোকা। চলো একটা কাজ করো, এই ঝুড়ি আমাকে দিয়ে দাও, আমি এই সব ফল ধনী জমিদারকে বিক্রি করে আসি, আর যা টাকা পাবো সেটা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। রুকুর কথা শুনে ভোলির মনে লোভ চলে আসে, আর সে বুড়ির ফলের ভরা ঝুড়ি রুকুকে দিয়ে দেয়। ঠিক বলছো তুমি ভোলি। রুকুর কথা শুনে ভোলি ফলের ঝুড়ি ওকে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে রুকু খালি ঝুড়ি হাতে নিয়ে ফিরে আসে। রুকু, তুমি সত্যি সব ফল জমিদারকে বিক্রি করে দিয়েছো? হ্যাঁ। তাহলে তো তুমি অনেক টাকা পেয়ে থাকবে। হ্যাঁ, যত হলেও জমিদার কিনেছে। তবে তাও আমার ভাগ। কিসের ভাগ? রুকু, এই ঝুড়ি বুড়ির, আমি তোমাকে ফল বিক্রি করার জন্য দিয়েছিলাম। না এ ফল তোমার, আর না এই ঝুড়ি। এখন এই সব আমার, আর যদি তুমি কাউকে কিছু বলেছো
তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি ভুঁড়ির ঝুড়ি চুরি করেছ। রুকুর কথা শুনে ভোলির খুব আফসোস হয় আর ও চুপচাপ গ্রাম ছেড়ে চলে যায়। কিছুদিন পর যখন ভুঁড়ি ফিরে আসে তো সে ভোলিকে সব জায়গায় খোঁজে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। তখন সে রুকুকেও জিজ্ঞেস করে, কিন্তু রুকু কোনো উত্তর দেয় না। টাকা না থাকার কারণে ভুঁড়িকেও নিজের ঘর ছাড়তে হয়। আরও জঙ্গলে ঘুরতে থাকে। কিছুক্ষণ জঙ্গলে হাঁটতে হাঁটতে ও একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ে। তখন সে দেখে যে গাছের ওপর একটি ছোট্ট ঝুড়ি রাখা আছে। ঝুড়িকে দেখে ভুঁড়ি ভাবে, এই ছোট্ট ঝুড়ি আমার অনেক কাজে আসতে পারে। আমি এই জঙ্গল থেকে কিছু ফল নিয়ে যাই আর বাজারে বিক্রি করি। তারপর যা টাকা পাবো সেটা দিয়ে আমি আমার জীবন কাটাবো। ভুঁড়ি জঙ্গল থেকে কিছু ফল তোলে আর বাজারের দিকে চলে যায়। বাজারে গিয়ে সে নিজের ফল বিক্রি করা শুরু করে। তো লোকের ভিড় জমা হয়ে যায় আর দেখতেই দেখতে ওর সব ফল বিক্রি শেষ হয়ে যায়। বাহ, আমার ঝুড়ি তো শেষ হয়ে গেল। যদি আরো কিছু ফল থাকতো তাহলে আমি আরো কিছু টাকা রোজগার করতে পারতাম। তাহলে একবার আবার আমার মাথার উপরে ছাদ থাকতো। ভুঁড়ি যেই মনে মনে এইসব ভাবে, ওর ঝুড়ি ফল দিয়ে ভরে যায়। ভুঁড়ি এইসব দেখে অবাক হয়ে যায়। আরো খুশি খুশি নিজের ফল বিক্রি করা শুরু করে দেয়। এই ফলও তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর ঝুড়ি আবার ভরে যায়। এখন আমার ঝুড়ি 3 বার ভরে গেছে। আমার লোভ করতে নেই, আমি আবার কালকে ফল বিক্রি করব। ভুঁড়ি প্রতিদিন ফল বিক্রি করত আর টাকা সঞ্চয় করত। নিজের জন্য একটা বড় ঘর কিনে, কিন্তু ও সব সময় নিজের আয়ের এক ভাগ গরিবের মধ্যে বিতরণ করে দিত। একদিন ও গরিব লোকেদের খাবার বিতরণ করছিল। তখন সে দেখে যে ভোলিও সেখানে দাঁড়িয়ে আছে। ভুঁড়িকে দেখে ভোলি নিজের চোখ তলায় করে নেয় আর লজ্জা পেয়ে সেখান থেকে যাচ্ছিলই তখন, আরে ভোলি, কোথায় যাচ্ছ? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। ভুঁড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো আজ আমারও জীবিকা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু কি হয়েছে? ভোলি ভুঁড়িকে সব কথা জানায়। প্রথমে ভুঁড়ি অনেক রেগে যায়, কিন্তু তারপর সে শান্ত হয়ে যায়। ভোলি, তুমি যেটা করেছো সেটা ভুল, কিন্তু শেষ ভালো হলে সব ভালো। তুমি আমার সাথে চলো আর আমার সাথে জাদু ঝুড়ি দিয়ে ফল বিক্রি করো। যতই হোক এক বন্ধু আরেক বন্ধুর কাজে আসে।